আকাশের সূর্যটা বড্ড তেজ ছড়াচ্ছে আজ, তবুও গা জ্বালানো গরম নেই। ঠান্ডার আমেজ পড়েছে। নভেম্বর মাস চলছে, খুব শীঘ্রই শীত তার প্রকোপ দেখাতে শুরু করবে। ফাইজা ভার্সিটি থেকে বের হয়ে রাস্তায় হাঁটছে। চারদিকে মানুষের ব্যস্ততা, গাড়ির কোলাহল। এই শহরটা বড্ড ব্যস্ত। সামনে কয়েকটা রিক্সা দাঁড়ানো আছে। ফাইজা সেদিকেই যাচ্ছে। হঠাৎই তার সামনে এসে কেউ একজন দাঁড়ালো। ফাইজা কোনো মতে সামনের জনের সাথে ধাক্কা খাওয়া থেকে নিজেকে বাঁচালো। বিরক্ত ভঙ্গিতে সামনের জনের মুখের দিকে তাকাতেই দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে তার সামনে। ছেলেটার দৃষ্টি ফাইজার দিকেই স্থির। ফাইজার মনে হলো সে ছেলেটাকে কোথাও দেখেছে। ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে গেল তার। মনে করতে থাকলো কে হতে পারে। কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই হঠাৎ ফাইজার চোখ মুখ কঠিন হয়ে গেল। চোয়াল দুটো শক্ত হয়ে এলো। সামনের জন এবার বলে উঠল, চিনতে পেরেছেন ভাবি? ফাইজার রাগী কণ্ঠে শান্ত কণ্ঠে বলল। ফাইজার রাগী কিন্তু শান্ত কণ্ঠে বলল, কোন সাহসে আমার পথ আটকে দাঁড়িয়েছেন? সাইফ ফোঁস করে একটা তপ্তশ্বাস ফেলে বলল, আপনার সাথে 2 মিনিট কথা বলতে চাই। কিন্তু আমি তো বলতে চাই না ভাবি, সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। ফাইজা কোনো উত্তর দিল না। সাইফ বলল, ভাবি একটু সাইডে আসুন, রাস্তায় গাড়ি চলছে। আজকে আমার কোনো খারাপ ইন্টেনশন নেই, শুধু কিছু কথা বলবো। ফাইজা একবার চারপাশ চোখ বুলালো। রাস্তার মানুষজন। সাইফ এখানে চাইলেও কোনো বেয়াদবি করতে পারবে না। কি বলতে চাচ্ছে সেটা শোনাই যায়। ফাইজা কথা না বাড়িয়ে রাস্তার সাইডে গিয়ে দাঁড়ালো। সাইফ ওর পাশে দাঁড়ালো, কিছুটা দূরত্ব বজায় রেখে। ফাইজা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, কি বলবেন তাড়াতাড়ি বলুন, আর খবরদার কোনো রকম অভদ্রতা করার চেষ্টা করবেন না, তার ফল কিন্তু ভালো হবে না। সাইফ একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর ফাইজাকে প্রশ্ন করলো, মাহিরা আপনাকে অনেক ভালোবাসে তাই না? হঠাৎ এমন খাপছাড়া একটা প্রশ্নে ফাইজা একটু অবাক হলো। আচমকা এমন প্রশ্ন কেন? সাইফের কেন মনে হলো মাহির তাকে অনেক ভালোবাসে? কিন্তু সে তার অবাক ভাবটা সাইফকে বুঝতে দিল না। বলল, একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবেই, এটাই তো স্বাভাবিক। আপনার প্রশ্নটা কি কোনো যৌক্তিক প্রশ্ন? সরি, এটা বলার জন্য আমাকে দাঁড় করিয়ে রেখেছেন? না আসলে ভাবি, আপনি তো সবই জানেন। আপনি একটু মাহিরকে বোঝান, সে যেন আমাদের বন্ধুত্বটা আবার ঠিক করে নেয়। আমি আসলেই সেদিনের জন্য অনেক গিল্টি ফিল করি সব সময়। আমি জানি না সেদিন অমন আচরণ কেমন করে ফেললাম। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। মাহির আমার অনেক দিনের অনেক ভালো বন্ধু। আমাদের মধ্যকার এত সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমি মানতে পারছি না ভাবি। বিশ্বাস করেন প্লিজ। ওকে বলেন আমার বন্ধুত্বটা যেন সারা জীবনের মতো শেষ করে না দেয়। আমি তো নিজের ভুলটা বুঝতে পেরেছি। ওকে বলেন যেন আমাকে ক্ষমা করে দেয়। আপনি বললেও শুনবে আমি জানি। সাইফের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না ফাইজা। ওদের বন্ধুত্বের কি হয়েছে? মাহিরি বা ওদের বন্ধুত্ব শেষ করছে কেন? ফাইজা জিজ্ঞেস করলো, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। ওনার সাথে কি হয়েছে আপনার? আমি কিছু জানি না। আপনার সাথে বন্ধুত্বই বা নষ্ট করবে কেন? আপনি সত্যিই কিছু জানেন না? মাহির আপনাকে কিচ্ছু বলেনি? কি জানবো আর কি ব্যাপারে? সেদিন অনুপমের বাসা থেকে আপনারা দুজন বেরিয়ে যাওয়ার পর মাহির আবার এসেছিল সেখানে। তারপরে আমি ডেকে বাইরে নিয়ে যাই ওকে। আমি সেদিন আপনার সাথে এমন বেয়াদবি করেছি বলে সে আমার সাথে রাগারাগি করে আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে গেছে। আপনি জানেন না এইসব? ফাইজা বিস্মিত। মাহির তার জন্য নিজের বন্ধুত্ব শেষ করে দিয়েছে, অথচ ফাইজা এসব ঘুণাক্ষরেও টের পায়নি। ফাইজা নিজের বিস্ময় ভাবটা সাইফের থেকে লুকানোর ভান করে বলল, যা হয়েছে যা করেছে বেশ করেছে। এমন মানুষের সাথে বন্ধুত্ব না রাখাই বেস্ট অপশন। মাহির এভাবে আমার সাথে সম্পর্ক শেষ করে দেবে আমি কখনোই ভাবিনি। আমি ভবিষ্যতে আর কখনো কারোর সাথে এমন আচরণ করব না ভাবি। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ ভাবি, প্লিজ ওকে বলেন যেন আমাকে ক্ষমা করে দেয়। আমরা যেন আবার আগের মতো বন্ধুত্বটা ফিরে পাই। ফাইজা গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, বলে দেখব। সাইফ একটু স্বস্তির হাসি হেসে বলল, থ্যাংক ইউ ভাবি, আপনি আমাকে ক্ষমা করেছেন। ফাইজা এই প্রশ্নের কোনো উত্তর দিল না। বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ হাফেজ বলে সে চলে গেল। সাইফ কিছুক্ষণ তার যাওয়ার পানে তাকিয়ে থেকে নিজেও নিজের গন্তব্যের দিকে ছুটল। মাহির নিজের অফিস রুমে ক্লান্ত ভঙ্গিতে বসে আছে, মাথাটা চেয়ারে এলিয়ে দেওয়া, দৃষ্টি সিলিংয়ের দিকে স্থির। কিছুক্ষণ এভাবে থেকে নিজের ফোনটা হাতে নিল সে। গ্যালারি ঘেটে ফাইজার একটা ছবি বের করলো। হালকা গোল্ডেন কালারের শাড়িতে হাস্য উজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে ফাইজা। বড্ড মিষ্টি লাগছে মেয়েটাকে দেখতে। মাহিরের ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। মাহির ছবিটা জুম করলো। তারপর ফাইজার গালে একটা চুমু খেলো। যদিও চুমুটা সে খেয়েছে ফোনের স্ক্রিনে, কিন্তু মন বলছে সে ফাইজার গালেই খেয়েছে চুমুটা। মুহূর্তেই ছেলেটার মুখে হতাশার ছাপ ফুটে উঠল। ইসরে, বউ থেকেও বউকে সরাসরি চুমু খেতে পারছে না। এর থেকে বাজে কষ্ট কি আর পৃথিবীতে আছে? হয়তো আছে, তবে মাহিরের কাছে এটাও কম দুঃখের না। মাহির বুঝতে পারছে তার ফাইজা নামের নিষ্ঠুর বউটার প্রতি সে দিন দিন মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে। সারাক্ষণ মেয়েটার কথা মাথায় ঘুর ঘুর করে। মাহিরের চোখ
ইদানিং সব জায়গায় ফাইজাকে খোঁজে। মাঝে মধ্যে ফাইজাকে নিয়ে কিছু নিষিদ্ধ বাসনাও তার মনে জাগে। যদিও এটাকে নিষিদ্ধ বাসনা বলা যায় না, কারণ ফাইজা তার বউকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা মাথায় আসবে, রোম্যান্স করতে ইচ্ছে করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যেহেতু ফাইজা এটা চায় না, তাই মাহির এটাকে নিষিদ্ধ বাসনা নামই দিয়েছে। বউ থেকেও রোম্যান্স করতে পারছে না সে, অর্থাৎ তার বউ থেকেও নেই। এটা ভেবে আরো এক দফা হতাশ হলো মাহির। তবে ফাইজার আচরণে কিছু পরিবর্তন এসেছে ইদানিং। সে এখন আর মাহিরের সামনে আসলে মেজাজ নিয়ে থাকে না, রাগও দেখায় না, কথা বললে ভালোভাবেই কথার উত্তর দেয়। দিনে একবার করে ফোন দিয়ে খোঁজও নেয় মাহির কি করছে, খেয়েছে কিনা এসব। মাহির এটাতেই খুশি, কিন্তু মেয়েটা সবসময় দূরত্ব মেনটেন করে চলে। তা যাই হোক, কিন্তু একটু একটু করে তো পরিবর্তন দেখতে পাচ্ছে সে। ফাইজার আচরণে মাহির এখন অনেকটা আশাবাদী। মাহিরের মন বলছে ধীরে ধীরে সবই ঠিক হয়ে যাবে। সে শুনেছে ধীরে ধীরে গভীর হওয়া সম্পর্কগুলোর গভীরতা অনেক বেশি হয়, সহজে ভাগে না সেগুলো। আর মাহির চাইছে তার আর ফাইজার সম্পর্কটা সেরকমই হোক। ফোনের রিংটোনের শব্দে মাহির নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখলো ফাইজার নামটা জলজল করছে। মুচকি হেসে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফাইজার কণ্ঠস্বর শোনা গেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? আমি রাস্তায় হাঁটছি, বাসায় যাচ্ছি। আপনি কি করছেন? কিছু না, বসে আছি, কাজ নেই, আপাতত ফ্রি। তারপর কিছুক্ষণ চুপ থেকে ফাইজা বলল, বাসায় কখন আসবেন? ফাইজার প্রশ্ন শুনে মাহির খুশি হলো, সাথে অবাকও। এরকম প্রশ্ন ফাইজার সচরাচর তাকে করে না। মাহিরের মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো, দুষ্টুমির সুরে বলল, আমাকে মিস করছো? আপনাকে কতকে মিস করতে যাব, এমনিই জিজ্ঞেস করলাম। না না, আমি জানি তুমি আমাকে ভীষণ মিস করছো। আফটার অল আমি তোমার একমাত্র স্বামী। আপনাকে প্রশ্নটা করাই ভুল হয়েছে আমার। ফোন রাখছি আমি। মাহিরের মুখটা মুহূর্তেই চুপসে গেল। মেয়েটা এত আনরোম্যান্টিক কেন কে জানে। মুখটা ভোতা করে মাহির বলল, ঠিক আছে, সরি, মজা করছিলাম। 7টার মধ্যেই চলে আসবো বাসায়, কোনো দরকার থাকলে বলতে পারো। না, তেমন কোনো দরকার নেই, সাবধানে আসুন, এখন রাখি বলে ফোন কেটে দিল ফাইজা। মাহির মন খারাপ করে বসে থাকলো কিছুক্ষণ। হঠাৎ তার মনে হলো ফাইজার একটা নেক নেম দেওয়া দরকার। মাহির তার বউকে আদর করে সেই নামে ডাকবে। মাহির ছাড়া আর কেউ তাকে ওই নামে ডাকবে না। সে ভাবতে লাগলো কি নাম দেওয়া যায়। কিছুক্ষণ ভাবাভাবির পর সে ফোনে ফাইজার নিকনেম সেট করলো, বউ পাখি। রুহির মনটা আজ ভীষণ খারাপ। ক্লাস টেস্ট ছিল আজ, পরীক্ষাটা ভালো হয়নি। মেয়েটার পড়াশোনার প্রতি এতই অনুরাগ, পরীক্ষা সামান্য খারাপ হলেই তার কান্না পেয়ে যায়। বর্তমানেও সে নিজের কান্নাগুলোকে কোনো রকমে আটকে রেখেছে। কেবল এক্সাম দিয়ে বের হয়েছে, মাঠের ভিতর দিয়ে একা একা হাঁটছে। এত মানুষের সামনে কান্না করাটা বেমানান, তাই সে কাঁদছে না। রুহির সব কল্পনা জল্পনা স্বপ্ন এই পড়াশোনা নিয়েই। এটাতে সামান্য হোঁচট খেলে সে ভীষণভাবে আহত হয়। এক্সাম কেমন হলো ঈশানের প্রশ্নে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো রুহি। ঈশান তার পাশাপাশি হাঁটছে, তার দিকেই তাকিয়ে আছে প্রশ্নাত্মক দৃষ্টিতে। রুহি গম্ভীর স্বরে বলল, ভালো না। রুহির কথাই টোনে ঈশান বুঝলো তার মন খারাপ। সে বলল, মন খারাপ করো না, সামান্য ক্লাস টেস্টই তো, ব্যাপার না এগুলো। রুহি বুঝেছে ঈশান এখন তার সাথে বকবক করবে। এই 2-2.5 মাস ধরে এটাই চলছে। প্রতিদিন রুহি ক্লাস থেকে বের হলে কোথা থেকে ঈশান তার সাথ করে ধরে ফেলে। তারপর কলেজের গেট পর্যন্ত বকবক করতে করতে যায়। রুহি তেমন একটা আগ্রহ দেখায় না, বেশি কথাও বলে না। ঈশানই বলে সব সময়। তবে ঈশানের বকবক শুনতে ভালোই লাগে রুহির। ওর আবল তাবল কথাবার্তা রুহিকে মাঝে মধ্যে হাসায়ও। কিন্তু যখন মন মেজাজ খারাপ থাকে তখন বেজায় বিরক্ত লাগে ঈশানের বকবকানি, যেমন এখন লাগছে। এখন একদমই ঈশানের আবল তাবল কথা শোনার রুচি নেই তার। মন মেজাজ একদমই খারাপ। তাই সে ঈশানকে বলল, ঈশান ভাই, আমার এখন ভালো লাগছে, একা থাকতে দেন। আমার এখন ভালো লাগছে না, একা থাকতে দেন। ঈশান বলল, আরে বাবা, এত প্যারা নিও না, সামান্য ক্লাস টেস্ট, এই রেজাল্ট কোনো ম্যাটার করে বলো? রুহি কথা বলছে না। ঈশান আবার বলে, চলো আজকে কোথাও ঘুরতে যাই, দেখবে তোমার মন একদম চাঙ্গা হয়ে গেছে। মুড নেই, আপনি যান। সব সময় পড়ার মধ্যে ডুবে থাকলে কি আর মুড থাকবে? চলো ঘুরে আসি, ভালো লাগবে। আমি যাবো না, ভালো লাগছে না। জোর কইরেন না ঈশান ভাই। জোর করবো? তুমি একদিন পড়া করে নিজের মাথাটাই নষ্ট করে দেবে, এটা তো হতে দেওয়া যায় না। আজকে তোমাকে নিয়ে যাবই যাব। রুহির মেজাজ এবার সত্যিই ভয়ঙ্করভাবে বিগড়ে গেল। রাগ দমাতে না পেরে বলল, বলছি না যাবো না, ভালো লাগছে না। কিসের জন্য জোর করছেন আমাকে? আর আপনি পড়াশোনার মর্ম কি বুঝবেন? পড়াশোনা করেন আপনি? সারাদিন তো ঘুরেই বেড়ান দেখি। কলেজে ভর্তি হওয়ার পর থেকে আমার পিছনে পড়ে আছেন। কি সমস্যা আপনার? প্রতিদিন একটা মেয়েকে এভাবে বিরক্ত করার মানে কি?
ঈশানের হাস্য উজ্জ্বল মুখটা মুহূর্তেই চুপসে গেল। চাপা কণ্ঠে বলল, আমি প্রতিদিন তোমার সাথে এভাবে গল্প করি বলে তুমি বিরক্ত হও? রুহি কাট গলায় জবাব দিল, হ্যাঁ হই, আর আপনার মতো তার ছিঁড়া বাঁচাল টাইপের মানুষ আমি আর জীবনেও দেখিনি। ঈশান কিছুক্ষণ স্থির নয়নে রুহির দিকে তাকিয়ে থাকলো। রুহি অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। ঈশান মলিন কণ্ঠে বলে উঠল, সরি রুহি, আমি বুঝতে পারিনি আমি তোমাকে এতটা বিরক্ত করে ফেলবো, আমাকে ক্ষমা করে দিও। আজকের পর আমার মতো তার ছেঁড়া বাঁচাল ছেলে আর কখনো তোমাকে বিরক্ত করবে না, ভালো থেকো বলে ঈশান সেখান থেকে চলে গেল। কিন্তু রুহির রাগ তখনও কমলো না। গটগট করে হাঁটা ধরলো সামনের দিকে। তার কথায় যে ছেলেটার মন বিষিয়ে গিয়েছে তা সে উপলব্ধিও করলো না। সন্ধ্যার আকাশে তারার মেলা বসেছে, চারিদিকে হিমেল হাওয়া, ঠান্ডা বাতাসে শরীর শিরশির করে উঠছে। ফায়জা গায়ে একটা শাল জড়িয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। যাওয়ার সময় ঘড়িতে টাইমও দেখে গেল 6:21 বাজে। মাহির আসবে হয়তো একটু পরেই। আজকাল ফায়জার কিছু একটা হয়েছে, সারাদিন কিছু মনে হয় না, কিন্তু মাহির সন্ধ্যায় যে টাইমে বাড়িতে ফেরে তখন ফায়জার মনটা কেমন উস্কুস করে। মনে হয় কখন আসবে। মাহির আসলেই মনে হয় একটা শূন্যস্থান পূর্ণ হলো। কোনোদিন মাহির আসতে দেরি করলে মনের ভিতর ছটফটানি শুরু হয় ফায়জার। এসব কেন হয় তা ফায়জা জানে না। ফায়জা কি মাহিরের প্রতি দুর্বল হতে শুরু করেছে নাকি? অবশ্য না হওয়ারও কারণ নেই। এই কমাসে মাহির ফায়জাকে তার প্রতি দুর্বল হওয়ার যথেষ্ট কারণ দিয়েছে। কখনো জোর জুলুম করেনি, কোনো প্রকার ফায়জার ইচ্ছে অনিচ্ছা মতামতকে প্রাধান্য দিয়েছে। নীরবে যত্নও নিয়েছে ফায়জার। এই তো সেদিন পড়ে গিয়ে পায়ে আঘাত পেল মাহির, বিকালেই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল ফায়জাকে। ফায়জা যেতে চায়নি, এরকম সামান্য আঘাতে কেউ ডাক্তারের কাছে যায়, কিন্তু মাহির কথা শুনবে না। ছেলের পাগলামি দেখে সাথে ফায়জার শ্বশুর শাশুড়িও যোগ দিয়েছিল। শেষ পর্যন্ত ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করে যখন দেখা গেল কোনো প্রবলেম নেই, সামান্য ব্যথা ওষুধ খেলেই সেরে যাবে, তখন শান্ত হয়েছে লোকটা। ভাবতে অজান্তেই ফায়জার ঠোঁটে হাসি ফুটে উঠল। মাহির যে তাকে যথেষ্ট সম্মান করে এটা সে বুঝতো, কিন্তু আজকে সাইফের কথা শোনার পর থেকে সে আর কোনো সন্দেহই নেই। সাইফ ফায়জাকে অসম্মান করেছে বলে মাহির তার সাথে সম্পর্কই ছিন্ন করেছে। অথচ তখন মাহির তার ফায়জার মধ্যে একটা ভালো বন্ডিংও ছিল না, কিন্তু সম্মানটা পুরোপুরি করেছে সে ফায়জাকে। ফায়জাই সেটা কখনো করতে পারেনি। মানুষটা সত্যিই দারুণ পার্সোনালিটির। একটা মেয়েকে সম্মান কিভাবে করতে হয় তার থেকে শেখা উচিত। মাহির এখনো আসছে না দেখে ফায়জা আবার ঘরে এলো। ঘড়িতে আবার টাইম দেখলো 6:43। উফ, সে তো উতলা হচ্ছে কেন মাহিরের আশা নিয়ে? এটা কি কোনো রোগ হলো নাকি ওর? কিছুক্ষণ পরে মাহির ঘরে ঢুকলো। ফায়জাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে বলল, কি ব্যাপার, সন্ধ্যাবেলা দাঁড়িয়ে কি করছো? পড়তে বসো নিচে। ফায়জা মৃদু কণ্ঠে উত্তর দিল, কিছু না, এমনি। কিছু বলবেন না? আপনি ফ্রেশ হন, আমি চা নিয়ে আসছি। মাহিরও আর কথা বাড়ালো না, ফায়জার কথায় সায় দিয়ে চলে গেল ফ্রেশ হতে। প্রায় 15-20 মিনিট পর ফায়জা ট্রেতে করে দুটো চায়ের কাপ আর টোস্ট নিয়ে ঘরে এলো। মাহির বসে ফোন ঘাঁটছে। ফায়জা মাহিরের সামনে ট্রেটা রেখে নিজেও বসলো। মাহির কোনো কথা বলল না। চায়ের কাপটা হাতে নিয়ে একটা টোস্ট কিছুটা ভিজিয়ে মুখে দিল। ফায়জা দোনমনো করছে কিভাবে কথাগুলো বলতে শুরু করবে। মাহির হয়তো ব্যাপারটা বুঝতে পারলো, বলল, কি হলো, খাচ্ছ না যে? ফায়জা চমকে উঠলো। তাড়াহুড়ো করে চায়ের কাপটা তুলতে গিয়ে হাতে গরম চা পড়লো। ফায়জা মৃদু চিৎকার করে উঠলো। মাহির সাথে সাথে খাওয়া থামিয়ে টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ফায়জার হাতটা পানি দিয়ে ধুয়ে দিল। বলল, কি হয়েছে বলো তো তোমার? ও তো তাড়াহুড়ো করে নেওয়ার কোনো দরকার ছিল? মাঝে মাঝে তোমার যে কি হয় আমি বুঝি না। ফায়জা কিছু বলছে না, অপলক দেখছে শুধু মাহিরকে, তার চোখে মুগ্ধতা। মাহিরের এই ছোট ছোট কেয়ারগুলো ফায়জার ভীষণ ভালো লাগে। মাহির আবার বলল, চলছে আর? ফায়জা না সূচক মাথা নাড়লো। মাহির বলল, খাওয়া শেষ করো, মলম লাগিয়ে দেব। ফায়জা বাধ্যগত মেয়ের মতো খেতে লাগলো। কিছুক্ষণ নীরবতা চললো ঘরটাতে। নীরবতা ভেঙে ফায়জাই বলল, একটা কথা বলবো? মাহির খেতেই বলল, জলদি বলো, শোনার অপেক্ষাতেই আছি। ফায়জা মুখ বাঁকালো। লোকটা এমন একটা ভাব করছে যেন সে সব জানতা। ফায়জা গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বলল, আপনার বন্ধু সাইফের সাথে কথা হয়? মাহির আচমকা খাওয়া থামিয়ে দিল। চোয়াল দুটো শক্ত হয়ে এলো তার। চোখে মুখে কাঠিন্যের ছাপ। ফায়জাও সেটা খেয়াল করলো। মাহির গম্ভীর কণ্ঠে বলল, ওর কথা হঠাৎ মনে হলো কেন তোমার? এমনি কথা হয় কি? মাহির গাম্ভীর্য নিয়েই বলল, না, ওর সাথে আজকে দেখা হয়েছিল। মাহির চট করে ফায়জার দিকে তাকালো। বলে উঠল, কখন? কি বলেছে? আবার কোনো বেয়াদবি করেছে নাকি বাস্টারটা? না, কোনো বেয়াদবি করেনি, এমনি কথা বলল। মাহিন ভ্রু কুচকে বলল, তোমার সাথে কিসের কথা ওর? ফায়জা আইস করে খেতে বলল, ক্ষমা চাচ্ছিল সেদিনের আচরণের জন্য। আর তুমি ক্ষমা করে দিয়েছো? আপনি নাকি সেদিন আবার গিয়ে ওর সাথে নিজের ফ্রেন্ডশিপ শেষ করে এসেছেন? মাহির কথা বলছে না। ফায়জা বলল, ও নিজের ভুল বুঝতে পেরেছে, আপনার সাথে বন্ধুত্বটা আবার ঠিক করতে চায়। ও অনুতপ্ত সেদিনের জন্যে। আর রাগ করে না থেকে সব ঠিক করে নেন, ক্ষমা করে দেন ওকে। ওর হয়ে আমার কাছে ওকালতি করছো নাকি? না, সে দায় আমার নেই। ও আমাকে যা বলতে বলেছে আমি শুধু
তাই বললাম। মাহির আর কিছু বলল না, চুপচাপ খাওয়া শেষ করে উঠে যেতে নিলে ফাইজা পেছন থেকে বলল, আমি তো আপনার এমন কেউ না যে আমার জন্য আপনি কারোর সাথে নিজের বন্ধুত্ব শেষ করবেন। মাহির থমকালো, পেছন ঘুরে এক পা দুপা করে এগোতে থাকলো ফাইজার দিকে। ফাইজাও ভয়ে ভয় পেছাচ্ছে। সে কি ভয়ঙ্কর কিছু বলে ফেলেছে নাকি? লোকটা এমনভাবে এগোচ্ছে কেন? আজব। ফাইজা পেছাতে পেছাতে খাটের পাশে রাখা ছোট টেবিলটাতে বাধা পেয়ে পড়ে যেতে নিলে মাহির এগিয়ে এসে এক হাতে তার কোমর চড়িয়ে এক টানে নিচের বুকে এনে ফেললো। ফাইজা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মাহির কিছুক্ষণ স্থির নয়নে তাকিয়ে থেকে বাহাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ফাইজার ঠোঁটের পাশে লেগে থাকা বিস্কুটের কুটিমুটিগুলো মুছে দিল। তারপর শান্ত শীতল কণ্ঠে বলল, তুমি আমার কে এটা তুমি ভালো করেই জানো। তোমার জন্য আমি কি কি করতে পারি বা কি কি করা উচিত সেটাও তোমার জানার কথা। আর যদি না জেনে থাকো তাহলে সেটা জানানোর দায়িত্ব আমার। আস্তে ধীরে এক এক করে সব জানতে পারবে, সব বুঝতে পারবে। গট ইট? ফাইজা পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তার অবস্থা দেখে মাহিরি তাকে ছেড়ে দিল। ফাইজাকে পা থেকে মাথা আগাগোড়া একবার পরখ করে নিল। তার দৃষ্টিভঙ্গিতে কিছু একটা ছিল যা ফাইজাকে লজ্জায় নুইয়ে দিল। শরীর শিরশির করে উঠল। তার নিচের লজ্জা ঢাকতে সে চোখ বন্ধ করে নিল। তার অবস্থা দেখে মাহির নিঃশব্দে হাসলো। নিঃশব্দেই রুম ত্যাগ করলো সে। কিছুক্ষণ পর ফাইজা চোখ খুলে দেখলো মাহির নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। ফাইজা খেয়াল করছে লোকটার দৃষ্টি দিন দিন অশ্লীল টাইপের হয়ে যাচ্ছে। মনে হয় চোখ দিয়েই অনেক কিছু করে ফেলবে সে। সেই দৃষ্টি দেখেই ফাইজা বুঝতে পারে লোকটার মাথায় বাজে চিন্তা ঘুরছে। ফাইজা বিড়বিড় করে বলল, অসভ্য লোক একটা, ধুর।